আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ঠাকুরগাঁও ১ আসনের যে আওয়ামী লীগের যিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হতেন বা আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতেন রমেশচন্দ্র সেন, তিনি কারাগারে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। তার এই মৃত্যু নিয়ে যে গুঞ্জন, পরিবারের পক্ষ থেকে যে সমস্ত দাবি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসা সবসময়ই ছিল, সবসময় আছে, হয়তো বা সবসময় থাকবে। এখন এই প্রতিহিংসা যদি আমরা বলি যে একদিনে শেষ হবে, তা হবে না। কিন্তু আমরা যেটা ভাবছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বসছেন বা বসবেন, তারপর থেকে হয়তো বা এই সমস্ত আপনার প্রতিহিংসাগুলো থাকবে না। কেননা তিনি তো একটা মধ্যবর্তী সরকার হিসেবে আসবেন। তিনি মধ্যবর্তী সরকার হিসেবে এসে সকল পক্ষের মধ্যে একটা রেফারি হিসাবে পালন করবেন বা রেফারির ভূমিকা অবতীর্ণ হবেন। কিন্তু আমরা দেখলাম সেই সমস্ত আশায় ঘুরে বালি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা পক্ষ হয়ে গেলেন। সেই পক্ষটা হোক জামাতের পক্ষ, হোক এনসিপির পক্ষ, হোক XYZ বিভিন্ন পক্ষ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে সরাসরি আওয়ামী লীগের বিপক্ষে গেলেন। এখন আওয়ামী লীগের বিপক্ষে তিনি যেতেই পারেন, কেননা আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক খারাপ ছিল। এখন আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক যতই খারাপ থাকুক, যতই যা কিছু থাকুক, শেখ হাসিনা তাকে যতই ঘুষখোর বা সুদখোর বলুক না কেন, আসলে বাস্তবতার ভিত্তিতে যেই বিষয়টা, তিনি তো আসলে একজন রেফারি হিসেবে আসার কথা ছিল। তিনি তো এখানে মধ্যবর্তীর ভূমিকা আসার কথা ছিল। তিনি তো এখানে কোনো পক্ষ নেওয়া উচিত ছিল না, কিন্তু তারপরে তিনি নিয়েছেন। তিনি এই যে পক্ষ নেওয়ার পরে আমরা দেখলাম কি, আওয়ামী লীগের যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে বলে মনে হয় না, বা তাদেরকে কোনো দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করছে এরকম নাই, কিন্তু তাদেরকে ঠিকই খুনের মামলা বা হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে ঠাকুরগাঁও ১ আসনের যিনি আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী নির্বাচিত হতেন বারবার, তিনি এই যে রমেশচন্দ্র, এখন এই যে রমেশচন্দ্র সেন, তার বয়স প্রায় ৮৫ প্লাস। এখন এই ৮৫ প্লাস বা ৮০ থেকে ৮৫-র ভিতরে আর কি। এখন এই ৮০ থেকে ৮৫ বছর বয়সের বৃদ্ধ একজন ব্যক্তি খুনের মামলার আসামি। এখন তাকে এই খুনের মামলার আসামি করা হয়েছে। সেখানে এই বিষয়টা সবাই জানে যে এটা আসলে একটা সাজানো মামলা, বিভিন্ন মিথ্যা মামলা। কেননা যখন এই যে আপনার যেই সমস্ত ব্যক্তিদেরকে খুনের মামলা দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলোতে আমাদের সুশীল সমাজ বলেন বা যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষকগণ বলেন, তারা কিন্তু প্রায়শই বলতেন যে আসলে এই যে ডালাওহারে যে সমস্ত খুনের মামলাগুলো দেওয়া হচ্ছে, এটা উচিত নয়। এটা কেন দেওয়া হচ্ছে? যে সমস্ত ব্যক্তিদের নামে এই খুনের মামলা বা হত্যা মামলার আসামি তাদেরকে করা হচ্ছে, এটা আসলে এক প্রকার দৃষ্টিকটুর মতো। কেননা আপনি জানেন যে ৮৫ বছরের একজন যে ৮৫ বছরের বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি, তিনি এখানে খুন করতে যাবেন কাউকে, এটা আসলে হওয়ার কথা না। আর রমেশচন্দ্র এত মানে খারাপ ব্যক্তি ছিলেন না, যতটুকু আমরা জানতে পেরেছি। এখন এই রমেশচন্দ্র কারাগারে ছিলেন এই খুনের মামলায়। কারাগারে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে সাম্প্রতিক সময়। এখন তার পরিবারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই রমেশচন্দ্র সেনকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি, পর্যাপ্ত সেখানে তার যে ওষুধ সরবরাহ করা হয়নি। এই যে রমেশচন্দ্র সেনের বার্ধক্যজনিত যেই মৃত্যু, প্রশাসন বলছে যে হার্ট অ্যাটাক বা বার্ধক্যজনিত মৃত্যু, কিন্তু আসলে এটা পরিবার এখানে আঙ্গুল তুলছে। দর্শক, আওয়ামী লীগের এই যে ৫ই আগস্টের পরে কারাগারে আওয়ামী লীগের প্রায় অনেক নেতার মৃত্যু হয়েছে, এটা আপনারা অনেকে জানেন। এই যে আল জাজিরা ভিত্তিক আল জাজিরার অনুসন্ধান ভিত্তিক সাংবাদিক জুলকারনাইন সায়েদ, তিনি এই বিষয়ে একটা দীর্ঘ পোস্ট দিয়েছেন। সেখানে তিনি অনেক মৃত্যুর কথা বলেছেন। এখন সেই সংখ্যাটা হয়তো আমি এখানে বলি না, এত দরকার নাই। কিন্তু আপনি দেখেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত ব্যক্তিদেরকে, অর্থাৎ তারা যেটা যে জানে যে এই সমস্ত ব্যক্তিদের নামে যে এখানে যে হত্যা মামলা দেওয়া হয়েছে, এইটার সাথে তারা জড়িত না, এগুলো শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেওয়া হয়েছে। কিন্তু তারপর অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত ব্যক্তিদেরকে জেলে রেখেছে। হ্যাঁ, যে সমস্ত ব্যক্তিগণ সরাসরি জড়িত, এটা যদি প্রমাণ থাকে, সেই সমস্ত ব্যক্তিদের কারাগারে রাখা হোক, তাদের বিচার হোক। এটা আমরা সাধারণ জনগণ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমরা চাইতে পারি, বা এটা হোক, সেক্ষেত্রে আমাদের কোনো কথা নেই। কিন্তু এই যে রমেশচন্দ্র সেনের মতো যারা নির্দোষ বা যারা এরকম বয়োজ্যেষ্ঠ, এরা তো আসলে কোথায় পালিয়ে যাওয়ার মতো না। আপনি দেখেন যে রমেশচন্দ্র সেনের একটা ছবি কিন্তু ভাইরাল হয়, হাত
হাতে রশি দিয়ে বাঁধা অবস্থায় তার একটা ছবি। একজন বয়োজ্যেষ্ঠ এরকম ব্যক্তিকে এরকম রশি দিয়ে বেঁধে নেওয়া আসলে এটা কতটা সমীচীন, কতটা দরকার ছিল। আপনি দেখেন আরও কয়েক মাস পূর্বে আমরা দেখেছি যে আওয়ামী লীগের একজন নেতা, সাবেক সংসদ সদস্য, কোন জায়গার এটা আমার সাম্প্রতিক সময়ে আসে না, মানে স্মরণে আসতেছে না। ওই ব্যক্তিকে যখন এই যে মানে হাতকড়া অবস্থায় তার মৃত্যু হয়েছে, হাতকড়া অবস্থায় তার মৃত্যুর ছবিটা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, অর্থাৎ মৃত্যুর পরও তার হাতকড়া পরানো ছিল, এরকম বিষয়টা আমরা দেখতে পেয়েছি। এখন অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকম করতেছে? এটা কি আওয়ামী লীগের সাথে তার কোনো মানে আক্রোশের জায়গা থেকে করতেছে না কি? কেননা এখানে যারা মানে যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হোক, সেক্ষেত্রে আমাদের কোনো না নাই, হ্যাঁ। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তো মধ্যবর্তী বা নিরপেক্ষ একটা সরকার হিসেবে এসে তারা কেন প্রতিহিংসামূলক বা আওয়ামী লীগ যেরকম করেছে বা বিএনপি যেরকম করেছে বা জামাত যেরকম করেছে এরকম কেন কাজ করতে যাবে? জামাত, বিএনপি বা আওয়ামী লীগ এরা রাজনৈতিক দল, এরা রাজনৈতিকভাবে প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসা পরায়ণ হতে পারে, এটা মানে কাম্য নয়, তারপর হতে পারে। এখন অন্তর্বর্তীকালীন সরকার তো ওরকম কোনো রাজনৈতিক সরকার না, তারা এরকম প্রতিহিংসা পরায়ণ হওয়ার কথা না, তারা সঠিক বিচারটা করে যাবে, এটাই চাওয়া ছিল। কিন্তু রামেশচন্দ্র সেনের সাথে যেরকম কাজ করা হয়েছে এটা আসলে কোনো সঠিক বিচার বা সঠিক কাজ বলে আমার মনে হয় না। আর সেখানকার যিনি বিএনপি সমর্থিত বা বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন ঠাকুরগাঁও ১ আসনের বিএনপির যিনি আপনার মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু জানতেন যে রমেশচন্দ্র সেনের সাথে যে অন্যায় হচ্ছে, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই বিষয়ে কথা বলেননি, তিনি কোনো ব্যবস্থা নেননি। বাংলাদেশের রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা পূর্বে দেখেছি, কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই। আপনারা জানেন যে এই যে যুদ্ধাপরাধীদের যাদের বিচার হয়েছিল, আপনার জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ বা সাকা সদৃশ এই সমস্ত নেতৃবৃন্দের জন্য কিন্তু পর্যাপ্ত এই যে কারাগারে পর্যাপ্ত ডাক্তারি সুবিধা বা পর্যাপ্ত ঔষধ সুবিধা সকল কিছুই ছিল। আমরা আসলে যেই সমস্ত বিষয়গুলো দেখতে পেয়েছি তারা সকল সুযোগ সুবিধা সেখানে পেয়েছেন, তাদের পছন্দ মতো খাবার পেয়েছেন, সব কিছু পেয়েছেন, এটা আমরা দেখেছি বা শুনেছি বা শুনতে পাচ্ছি। কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত প্রবীণ নেতৃবৃন্দ রয়েছেন তারা শুধুমাত্র আওয়ামী লীগ করেছেন বলে বা আওয়ামী লীগের সাথে রাজনীতির সাথে সংশ্লিষ্ট বলে তাদেরকে জেল কোর্টের সকল বিধান থেকে অনেকে বলতেছেন তাদেরকে দূরে সরে রাখা হচ্ছে, তাদেরকে কোনো মানে সুবিধা দেওয়া হচ্ছে না সেখানে। এখন এইরকম বিমাতাসুলভ আচরণ এটা হওয়ার কথা নয়। আওয়ামী লীগকে তো আমরা আসলে সবচেয়ে বড় ফেসিস্ট বলি, কথায় কথায় তো আমরা আওয়ামী লীগকে ফেসিস্ট বলি। আমি যেন আওয়ামী লীগ দোয়ার তুলসী পাতা এটা বলতেছি না, আওয়ামী লীগের পক্ষে সাপাই গাইতেছি না, আওয়ামী লীগের পক্ষে আমি এখানে অবলম্বন করতেছি না। আমি যেটা বলতেছি আওয়ামী লীগকে আমরা মূলত এখানে যেই ফেসিস্ট বলি, খারাপ বলি, তারপরে হচ্ছে গিয়ে জঘন্যতম কাজের ইত্যাদি ইত্যাদি কথা বলি, হ্যাঁ বলতে পারি বলি। কিন্তু এই জন্য এই ফেসিস্ট সরকারের আমলেই কিন্তু এই যে কারাগারে সকল মানে কয়েদি বা সকলেই কিন্তু এই যে আপনার তাদের যে সমস্ত সুবিধাগুলো পাওয়ার কথা সব পেয়েছে। কিন্তু বর্তমানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি অনেক পরিবার, অনেক যারা কারাগারে যাদের মৃত্যু হয়েছে তাদের অনেক পরিবারে বলতেছে তাদের এখানে আত্মীয় স্বজন বা তাদের এই যেই ব্যক্তিগণ এখানে মারা গেছেন, তাদের পিতা বা XYZ যারা মারা গেছেন তাদের আত্মীয়স্বজন, তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা ছিল না। তারা যখন দেখা করছেন বা সাক্ষাৎ করছেন তখন তাদের কারো রোগের কোনো মানে অনুভব দেখেননি বা তাদের রোগ হয়েছে এরকম বোঝেননি। কিন্তু তারা কেন হঠাৎ মৃত্যুবরণ করতেছে কারাগারে, এই বিষয়টা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছেন। এখন দর্শক এই বিষয়ে আপনি কি মনে করেন কেন এই সমস্ত ব্যক্তিদের মৃত্যু হচ্ছে? এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এই যে আওয়ামী লীগের পরিবার বা আওয়ামী লীগ পরিবার বা আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী মারা যাচ্ছে তাদের পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা এখানে অন্য কিছু সন্দেহ করতেছে। এখন এই বিষয়ে কি আপনি কি একমত কিনা সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দর্শক ভালো থাকবেন সবাই, দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ। আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্ন চ্যানেল কথা নামে ইনস্টাগ্রাম টিকটকে দেখতে পারেন।